তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, চলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আর এও বলে রাখি, সেবার কোনো জাত পায় না, মানুষের সেবাই আমার ধর্ম। কবিরাজ মশাই, আপনি এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন, শরীর খারাপ নাকি? ওরে কে আছিস, একটু খাবার জল নিয়ে আয় তো। না না না, তোমার এত ব্যস্ততা আমার কিচ্ছু হয়নি। আসলে এই পথ দিয়ে যাচ্ছিলাম, ওদের নামটা শুনে একটু দাঁড়ালাম, বেশ লাগছিল শুনতে। তা তোমার টোল কেমন চলছে? সবাই ঠিক মতো মন দিয়ে লেখাপড়া করছে তো? যে গায়ে আপনাদের মতো মানুষরা আছেন, সেই গায়ের ছেলেরা অবশ্যই লেখাপড়া করে। তবে ছেলেরা একটু একটু দুষ্টুমি করে বটে, তবে বুঝিয়ে বললে কথা শোনে। কি যে বলো মাস্টার, সে তো তোমার বিনয়। তবে এই তো বয়স দুষ্টুমি করবার, দুষ্টুমি করলে কিন্তু বুদ্ধি বাড়ে। আমিও তেমনটাই শুনেছিলাম, বিদেশে এক জার্নালে পড়েছিলাম, ছোটবেলায় যে যত বড় দুষ্ট হয়, বড় হয়ে সে নাকি তত বেশি চোখা হয়। সাহস করে একটা কথা বলবো কবিরাজ মশাই? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আপনি নানান কাজে ব্যস্ত থাকেন, আমার খুব ইচ্ছে আপনার সঙ্গে গিয়ে নানান বিষয়ে একটু আলোচনা করি। ওই আপনি আর বুদ্ধিমশাই যখন একসঙ্গে গল্প করেন, ঠিক সেই সময় যদি আপত্তি না থাকে, তাহলে একটু করে সময় কাটাতে চাই আপনাদের সঙ্গে। আরে এত অতি উত্তম কথা, নিশ্চয়ই আসবে। আর শুধু তুমি শিখবে কেন, আমরাও তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। সময় পেলে চলে এসো আমার কবিরাজ ঘরে, বেশ জমিয়ে বসা যাবে। হ্যাঁ আচ্ছা, আর একটা কথা, ওই মেজ মল্লিক তার দলবল তোমার উপর কোনো চাপ সৃষ্টি করেছে? এ আর নতুন কি, টোল তাদের জায়গা, সুযোগ পেলেই মনে করিয়ে দেয় ইংরেজ সরকারের বিরুদ্ধে কিছু শিখানো যাবে না ছাত্রদের, এসব কথা বলে বেড়ায়। ও নিয়ে আপনি ভাববেন না কিছু, আমি জানি ওইসব লোকদের সঙ্গে কিভাবে চলতে হয়। হ্যাঁ জানি জানি, তবে তোমার বুদ্ধি আছে ওদের সঙ্গে যুদ্ধ, তবু ভয় হয়। এত নোংরা মানসিকতা ওদের, একটু সাবধানে থেকো। হ্যাঁ, আর কোনো কিছুর প্রয়োজন হলে জানাতে কুণ্ঠাবোধ করবে না। জল তুমি যাও, নিন খেয়ে নিন। কাজ হবে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এটা দিয়ে নানা ওষুধ তৈরি করা যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল। কবিরাজ মশাই, কিছু ভাবছেন? জলটা খেয়ে নিন। আপনাকে দেখে মনে হচ্ছে ক্লান্ত, আমি বরং একজনকে দেই, আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসুন।
না 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 মাস্টার, এত চিন্তা করুন না, আমার শরীর ঠিকই আছে। আসলে জানো কি মাস্টার, এই গায়ের প্রতিটি ধূলিকণার সঙ্গে হচ্ছে আমার নারীর টান, তাই আগুল দিয়ে ঘরে বসে থাকতে পারি না। আর বয়স যত বাড়ছে ততই গভীর হচ্ছে সেই টান। আমি আমার সমস্ত কিছু দিয়ে এই গায়ের শান্তি বনে যাব। অ্যাকচুয়ালি তোমার অনেকটা সময় নষ্ট করলাম। না না, আরেকদিন আসবো তোমার ছাত্রদের নামটা শুনতে। কিরে, তোরা দুজনের দিকে কোথায় যাচ্ছিস? আর আমার তুই স্কুলে যাসনি কেন? আর স্কুল ওইদিকে তুলকালাম কাণ্ড ঘটে গেছে, তাই তো আপনাকে খুঁজতে এলাম। কথা চলেন। কেন, সুলেমানের বউ কিছু বলেছে নাকি? এরা না দুটো দিন একদম শান্ত হয়ে থাকতে পারে না। আরে নতুন বউ নিয়ে এলাম ঘরে, ওইটুকুন মাত্র মেয়ে, এরকম ঝগড়াঝাটি করলে তো ভয় পেয়ে যাবে। এটা কেউ বোঝে না নাকি? এটা কি দুটো দিন একটু মিলেমিশে থাকতে পারে না? আর আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? এই সমস্ত মেয়েলি অশান্তি সামলাবো? কথা আপনি ব্যাপারটা ধরতে পারেননি। আর সুলেমানের বউ কোনো বিষয় না, ওইসব ছোটখাটো ব্যাপার আমি সামলাতে পারি। এটা কত অন্য কেস, ওই বড় ডাক্তার লাগবে, এই জন্য আপনাকে খুঁজতে এলাম। কথা আরে রাখতো রে, আরে সকাল থেকে একটাও দানা পানি পড়েনি পেটে। এই যা হচ্ছে খোলাখুলি বলতো। আব্বা, চাচি অজ্ঞান হয়ে গেছে, এই জন্য তো আপনাকে ডাকতে এলাম। আম্মা মাথায় জল ঢালছে, একবার করে জ্ঞান ফিরছে, তখন প্রলাপ বকছে, আবার ফিট হয়ে গেছে। এসব কাণ্ড দেখে রোষ্টি ভাই কান্নাকাটি করছে, এই জন্যই তো আপনাকে ডাকতে এলাম। কি কারণে ফিট হলো তোর চাচি? যখন বেরোলাম তখন তো সব ঠিকঠাকই ছিল। তোর আম্মা কি কোনো বিষয়ে চিৎকার চেঁচামেচি করেছিল? কি জানি, আমি তো স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, আম্মা রান্না করেছিল, বললো গোসল সেরে নিতে, তারপরে খাবার বেড়ে দিবে। কমলাও তো তৈরি হচ্ছিল, গোসল সেরে দাওয়ায় বসে খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। হীরা চাচিও দাওয়ায় বসে চুল আছড়া ছিল। তারপরে কি জানি হলো, কিছু না, ওই আপনি চলে আসার পরে ওই ছোট ভাবি আমাকে বললো কাপড়গুলো নেড়ে দিতে, তো আমি কাপড় নেড়ে দিলাম। আর বড় ভাবি রান্নাঘরে, অন্তরা ছোট বউকে নিয়ে। আমি গোয়ালঘরে কাজটা সেরে ওই পুকুর ঘাটে গিয়ে বসেছি, এমন সময় চেঁচামেচি চিৎকার, গিয়ে দেখি এই কাণ্ড। তো তুই তো পুকুর ঘাটে ছিলি, বাড়ির ভিতরে কি হচ্ছে তুই বুঝলি কি করে? ওই পুকুর ঘাট কি বাড়ি থেকে অনেক দূরে কর্তা? আমি বলছি কিছু হয়নি, কিছু হলে আমি জানতাম না। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন না। আর তাছাড়া ওই হীরা ভাবির একটু ফিটের ব্যামো আছে না। আমি একটা জিনিস খেয়াল করেছি, যেদিন তার ওই মনটা ফুরফুরে থাকে ওই দিন সব কাণ্ড কারখানা ঘটায়। বটে, তুই বললি কিন্তু বিশ্বাস হলো না। হীরামন অকারণে অসুস্থ হয় না। চল। আমার ভাবির মায়েরও এ রোগ আছে, এরা পুরোপুরি সারে না, তবে ওষুধ খেলে কমে যায়। আমার আব্বা বলে জিন ভূত প্রেত বলতে কিচ্ছু হয় না, সব মনের ভুল। ও বাবা, ওদের কাছে বউ এনেছে বটের মধ্যে। সবার কি অবস্থা? মা, তোর মেয়ে ছেলেগুলোর কি অবস্থা হয়েছে দেখ। ওঠ মা, আপনার দোহাই লাগে। ও মা, মা তুমি কথা বলো মা। ওঠো না। ও চাচি, চাচি ওঠো। ও চাচি, চাচি উঠো না, দাও না, আমরা সবাই এখানে আছি। চাচি চোখ খোলো, কথা কও। চাচি উঠো না। দেখো কি হলো তোমার? কমলা, এবার একটু শান্ত হও। তুমি এত কান্নাকাটি করলে ছোটরা তো আরো ভেঙে পড়বে। দেখছো না রোশনি আর তোতনকে, ওদের তো মা, আর তুমি ওদের চেয়ে বড়। এত কান্নাকাটি করলে হয়? চোখ মুছো, সব কিছু ঠিক হয়ে যাবে। কমলা, তুই যা, চোখে মুখে জল দিয়ে আয়। আমান গেছে তোর আব্বুকে ডেকে নিয়ে আসতে, এক্ষুনি চলে আসবে। এসে ওষুধ দিলে তোর চাচি ঠিক হয়ে যাবে। ওর তো যা। কিছু মনে করো না পেয়ারে, তোমার মিয়া সাহেব তো জ্ঞানী মানে, জিন ভূত প্রেত কিছুই মানে না। কিন্তু আমার মাথার চুলটা এমনি এমনি পাকেনি, আমি হলফ করে বলতে পারি হীরাকে ঝিনিয়ে ধরেছে। তুমি ঝামেটাকে খবর দিবে, দেখবে একবার ঝেড়ে দিলে সব ঠিক হয়ে গেছে। দাদি, তুমি আর আমার মাথাটা কি হলো? যত সব আজ থেকে
আব্বা জানতে পারলে না ওঝা ডেকে এনে সবার আগে তোমার মাথার বুক ছাড়া। বাবা, আমি তো ভালো কথাই বললাম, আমার কথা শুনলি শুনলি, না শুনলি না শুনলি। তবে মিলিয়ে নিস, এই রোগ দিন দিন বাড়বে। তখন আবার বলিস না দাদি আমাদের কি সর্বনাশ করলো। দাদি, এই ঝিঙে ধরা নয়, এই রোগের নাম নীল। বাবা, ভালোই তো বুলি জানে নতুন পাখি। প্রথম থেকেই দেখছি শক্ত হাতে হাল ধরতে হবে। আমার ভাবির মায়েরও এই রোগ আছে। এরা পুরোপুরি সারে না, তবে ওষুধ খেলে কমে যায়। আমার আব্বা বলে জিন ভূত প্রেত বলতে কিচ্ছু হয় না, সব মনের ভুল। ও বাবা, খুঁজে খুঁজে বউ এনেছে বটের মধ্যে। ও পেয়ারা বিবি, তোমার তো কপাল ফুললো। বড় বউ তো ননের পুতুল, সংসারে কোনো কাজই করতে চায় না, তার শহরের চল লেগেছে। আর মেজবু এমন নিয়ে এলে রান্নাঘর ছেড়ে শ্বশুরের সঙ্গে বসে কবিরাজের পাচন বাড়বে গো। কথা ওই মেজে মল্লিককে ঠিক মতো ঝাড় দিয়েছেন তো? বহুত বার বাড়ছে হালায়, মন্ডায় চায় ওর আর ওর দলবল রে পানির মধ্যে ভালো করে কতক্ষণ সুবাই। এই, তোকে না কতবার বলেছি যে উত্তেজনা ভালো না, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। আগে বুদ্ধির সাথে একটু আলোচনা করে নিই। কথা আপনি টেগুন, আমি একটু আসছি। কেন? ওই যাবো আর আসবো, ওই জেলেদেরকে পাওনা টাকাটা বুঝিয়ে দিয়ে চলে আসবো। যাবো আর আসবো কথা। এই, তাড়াতাড়ি আসবি। চল চল চল। তো তোর চাচি কোথায় ফিট হলো? তার ঘরে নাকি উঠোনে? ওই যে বললাম দাওয়ায় বসে চাচি চুল ছিল, হ্যাঁ। আমি আর কমলা খেতে বসেছি। হ্যাঁ। 2-3 গাছ খেয়েছি, তারপরে এই শব্দ শুনেছি। গিয়ে দেখলাম চাচি ফিট হয়ে গেছে, দাঁত লেগে গেছিল না। আম্মা পরে চামচ দিয়ে দাঁত ছাড়িয়েছে। ও, তো তোরা যখন খেতে বসলি তখন তোর আম্মার মেজাজ কেমন ছিল? কোনো কারণে কি তোদের উপর রাগারাগি করেছিল? এ আর নতুন কি, রোজ সকালে তো আমার মন মেজাজ খারাপ থাকে, কারণে অকারণে আমাদের উপর খালি চেঁচায়। আজ যেমন আপনি না খেয়ে চলে গেলেন, আম্মা এই জন্য চেঁচামেচি করেছিল, কিন্তু চাচির সাথে তো কোনো কথা হয়নি। বড় বৌমা, মন খারাপ করো না। সবই আমার কপাল দাদি, সবই আমার কপাল। সারা জীবন শুধু এই করে গেলাম। আজ এর অসুবিধা, কাল তার অসুবিধা, নিজের টুকু নিয়ে কখনো ভাবিনি। এত বছর পার হয়ে গেল, কোনোদিন এই সংসারে আমি প্রাণ খুলে দুটো কথা বলতে পারিনি, পাছে কখন কোন কথায় কার খারাপ লাগে তাই ভেবে। কেন? আমারও তো বয়স হয়েছে, আর কত? সবই বুঝি। সুস্থ সবল তাগড়া চেহারা বাবুর আলী মাত্র কয়েকদিনের জ্বরে দুম করে চলে গেল। আমরা কি কেউ ভেবেছিলাম? এরা আজও ভুলতে পারল না, আর ভুলবেই বা কেমন করে? তবে এখন তার উচিত বাচ্চাদের দিকে তাকানো, তাদের সুস্থ রাখা, সে নিজেও সুস্থ থাকা। এটুকু যদি বুঝতো, বয়স তো আর কম হলো না। অমন সুন্দর ফুলের মতো দুটো ছেলে মেয়ে, কোথায় তাদেরকে ভালো মতো মানুষ করবে তা না, ও এটা বোঝে না যে বাচ্চারা মায়ের এসব দেখলে কতটা ভয় পায়। তোতন ছোট হলে কি হবে, বড় মানুষের মতো বুদ্ধি ওর, সব বোঝে। কষ্ট পেলে কাউকে কিচ্ছু বলে না, চুপ করে পুকুর ঘাটে গিয়ে বসে থাকে। আর রোশনি, ও তো এখনো ছোট, এখনো অবুঝ। ওর মায়ের এসব দেখলে কেমন ভয় পায় তুমি জানো? রাতের বেলা ঘুমের মধ্যে কাঁদে। আর কতদিন এই এক শোক নিয়ে বসে থাকবে বলো তো? শোক বড় বালাই, বড় বালাই, সারা জীবন পিছু ছাড়ে না। আমরা ভুলে থাকার ভান করি, যারা পারে না তাদের হীরার মতো দশা হয়। মন খারাপ করো না, বড়কে অনেক সহ্যশীল হতে হয়। শুধু আমাকেই কেন সহ্য করতে হবে দাদি?
আমারও তো বয়স হয়েছে, আমার কি শোক দুঃখ বলে কিচ্ছু থাকতে নেই? আর কত? বলে সারাদিন কই আছিলে? আপনার চেহারাটুকু একটু দেখলাম না। তোমার কি খেয়াল আছে যে তোমার একটা বউ আছে, বাচ্চা আছে? নাকি ওই বাড়িতে পাকাপোক্তভাবে বলে আসছেন ওই বাড়িতে থেকে যাবেন? এখন ভর দুপুরে আইসা তুমি সোরের মতো টিপ টিপ করে পালাইতেছো। পালামু কেন? না, বড় গুলি রাখ এই জায়গায়। এটা গদির জন্য, বুঝছো? এইটা আসলে মোহন বাইরে দিয়ে দিব। আচ্ছা, মোহনবাসী করি। বেলা তো অনেক হইলো, বেশি দেরি হইলে তো আবার সবাই আরো দেখাইতে চলে যাবে। মেয়েগুলো এসেছিল জল নিতে, তারা বললো বাবর আলী বউ ফিট হয়েছে, এই জন্য হয়তো আসতে দেরি হয়েছে। আর একটু দেরি হলে মহাজন খুব চেঁচামেচি করে। আজকাল মহাজনের খুব কথা হয়েছে, একটু দেরি হলেই বলে মাছ নষ্ট হয়ে গেছে, কেউ নিবে না। এসব কিছু ওই মেজ মল্লিকের কাছে, আর সে নাকি এই ব্যবসা অনেক টাকা ঢেলেছে। ও, ওই কথা আমি আগেই আজ করেছিলাম। মহাজন আগে কত ভালো ব্যবহার করতো আমাদের সাথে, আর এখন ওই মেজ মল্লিকের সাথে হাত মিলিয়ে বড্ড বার বেড়েছে। আমাদের মাছের দামও কিন্তু ঠিক মতো দিচ্ছে না। ওই তবে হইলো কি গো মোহন ভাই, এত দেরি করলেন কেন? বাবর আলীর বিবির কি শরীরটা বেশি খারাপ নাকি? দাদা, বাবর আলীর বুর জ্ঞান ফিরলো। তোমার তো আবার ওখানে আজকে থাকা দরকার, যদি না থাকো ওদের আবার বেশি সমস্যা হয়ে যাবো না? ফাইজলামি করো না, ফাইজলামি করো। আমি বাসি না, আমার যন্ত্রণা তোমাকে ফুর্তি লাগছে, ফুর্তি। কাজ করবার কি হইলো? কিছু করছো নাকি গুলতি দিয়ে পাখি শিকার করছো? আহা, দাদা চটছো কেন? আমরা তো সব ঠিক করে রেখেছি। এই যে এই ঝুড়িটা, এটা বাজারে নিয়ে যাব, আর এগুলো তোমার। হ্যাঁ গো মোহনবাসী, কি হলো গো ওখানে? হীরা বিবি তোমারে দেখলে তো খুব ঠাট্টা তামাশা করে, তোমারে দেখলে খুব খুশি হয়, তাই ভাবলাম। আমি কই জাউলাপাড়ার সং যে আমার দেখলে খুশি হইব? হ্যাঁ, আমি সারাদিন থাকি ভয়ে ভয়ে। আত্মাগলে একটা মানুষ কখন কি মাথার মধ্যে চাপে তার নাই ঠিক, আর আমার দেখলেন নাকি খুশি হয়। এই আজকে সকালবেলা সব ঠিকঠাক, গুনগুন করে গান গাইতেছে আর দড়ির মধ্যে কাপড় মেলতেছে। আমি ওইলাম ওই পুকুর পাড়ে যায় বসছি, হঠাৎ বাড়ির থেকে চেঁচামেচি, দৌড়ায় এসে দেখি এই সব কাণ্ড। এর মধ্যে নাই কর্তা বাড়িতে, দৌড়ায় গেলাম কর্তারে খুঁজে আনতে। আর এর মধ্যে থাক, তোমার এত কথা শুই না কাম নাই, আমি এখন যাই। ওই সন্ধ্যাবেলা আবার দেখা হইব। আর ওই ভালো করে টাকা পয়সা গুলো কইনা নিবি, আচ্ছা স্লিপ করে নিবি। হ্যাঁ ঠিক আছে, মাথা তুলে দে, দে 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 এটা দে, যা কইলাম মনে ধরে থাকে। আচ্ছা দাদা। তাহলে চল আমরা আরদে যাই নাকি? আর কি করা, আমি বলে সারাদিন কই আছিলে? আপনার চেহারাটুকু একটু দেখলাম না। তোমার কি খেয়াল আছে যে তোমার একটা বউ আছে, বাচ্চা আছে? নাকি ওই বাড়িতে পাকাপোক্তভাবে বলে আসছেন ওই বাড়িতে থেকে যাবেন? এখন ভর দুপুরে আইসা তুমি সোরের মতো টিপ টিপ করে পালাইতেছো। পালামু কেন? ওই মাছগুলো আনছি, ওগুলোর একটু নুন হলুদ দিয়ে মাখায় রাখো, আর আমি এই মাছগুলো কর্তার বাড়িতে দিয়ে আসি। বেশি সময় লাগবে না, যাবো আর আসমু। ও কত সু! উনি মাছ নিয়ে আসছে, আমি হলুদ নুন মাইখা রেখা দিমু। উনি নবাবের পুত্র, তা কিন্তু হবে না। তুমি কি আমার দাসী বান্দি পাইছো যে ভর দুপুর আমি মাছ কেটে আমি রেখা দিমু? যাও, নিজের মাছ নিজে কাটো। আহা, তুমি দাসী বান্দি হইতে যাবো কি কারণে? নিজের সংসারে কেউ দাসী বান্দি হয়? দেখছিলাম কি বেলা তো মেলা হইলো, এখন ওই যে মাছগুলা যদি ওই হলুদ নুন মাখায় না রাখো তাহলে নষ্ট হয়ে যাবো না। আর আমি এইটা ওই কর্তার বাড়িতে দিয়েছিলাম। কেন? তুমি তো আমারে ভরে যাওয়ার
যাওয়ার সময় কইয়া গেছিলা যে কর্তার বাড়িতে দুধ দুইয়া তুমি মাছ ধরতে যাবা, তাহলে এত দেরি হলো কেন? ওই দুধ দোয়াই তো আইতেছিলাম, এমন সময় আবার ওই যে হীরা ভাবি ফিট হয়ে গেল গা, তার মধ্যে কর্তা নাই বাড়িতে। এই অবস্থায় কেমনে আসি? চোখ লজ্জার একটা ব্যাপার আছে না? ও এবার তুমি পথে আইছো, তাই তো আমি কই যে সারাক্ষণ এই মিনসাটা কই আসিল। আই তোমার ঘরে বউ নাই, তোমার ঘরে পোলাপাই নাই, সারাক্ষণ ওই বিধবা মহিলার পাশে ঘুরঘুর করতেছো, লজ্জা শরমের মাথা খাইছো। যাইবাই তো, ওই মহিলা দেখতে সুন্দর ফর্সা, আমি তো দেখতে কুৎসিত, যাইবা না? আমি আজ আমার বাপের বাড়িতে খবর পাঠাইতেছি, তোমার লগে আমি আর সংসার করুম না। দেখি তোমার লগে কে সংসার করে। আস্তে আস্তে লোকজন শুনবো তো। শুনুক, লোকজন শুনুক, জানুক, সবাইকে জানাইতে হইব না তুমি কতটা ভালো মানুষ, সবাইকে তো জানাইতে হইব, সবাই জানুক আমি এটা বিশ্বাস। যা যাও, জানি না কি লেখা ওই বাড়িতে পড়ে থাকো তুমি, আমি কি না বুঝি? আমি কি বাচ্চা মানুষ? আমি বুঝি না। কি হলো? কার সাথে কথা বলছো? আমার পোড়া কপালের সাথে। তোমার কোনো আপত্তি আছে? মিছেমিছে রাগ করো না তো। দেখলে যে আর কেউ পাচ্ছিল না, বাধ্যই তোমাকে হাত লাগাতে হলো। আমি জানতে চাইছি কিছু, তাহলে আমার কাছে ছাপাই গেছো কেন? দেখি 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 সম্পর্কে তুমি কিন্তু ওর ভাসুর হও, ভাইয়ের বোর গায়ে হাত দেওয়া কিন্তু গুনাহ। দেখো, চিকিৎসকের সঙ্গে রোগীর সম্পর্ক একটাই, সে রোগী আমি চিকিৎসক। আমান, জি আব্বা। আমার ঘরে যা, কলকার সন্ধ্যে শিকড়টা নিয়ে। জি আব্বা, আসতেছি আব্বা। টেবিলের উপর রাখা আছে, যা। ওকে তো এখানে শুয়ে রাখা ঠিক হবে না। এই ধর তো, ঘরে নিয়ে যা। এই মন ধর তো, ধর, হ্যাঁ ধর, ঘরে নিয়ে শুয়ে দে। আমার পেয়েছি, তাতে নিয়ে আয়, ওষুধটা খাইয়ে দিতে হবে। আমরা তাহলে আসি, অনেক জ্বালা হলো, খাওয়া দাওয়া হয়নি। অমর, আমরা তাহলে আসি, বিকালে এসে একবার দেখে যাবো। হ্যাঁ চল চল, সবাই চল, আসি বড় বৌমা। লাজ লজ্জার মাথা খেয়েছে, বাড়ি ভর্তি লোক, এত করে নিষেধ করলাম তাও শুনলো না। সামনে তো কেউ কিছু বলবে না, পুকুর ঘাটে বসে বাসন মাজতে মাজতে তখন হাসাহাসি করবে। আর কত দেখবো, মরণ হয় না কেন আমার? কি হলো? কার সাথে কথা বলছো? আমার পোড়া কপালের সাথে। তোমার কোনো আপত্তি আছে? মিছেমিছে রাগ করো না তো। দেখলে যে আর কেউ পাচ্ছিল না, বাধ্যই তোমাকে হাত লাগাতে হলো। আমি জানতে চাইছি কিছু, তাহলে আমার কাছে ছাপাই গেছো কেন? আমি তো জানি যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে এরকম অপদস্থ হয়ে বেঁচে থাকতে হবে, কখনো স্বামীর কাছে, কখনো সন্তানদের কাছে। কেন মিছেমিছে রাগ করছো? একজন অসুস্থ মানুষ, তার সেবা করা আমার ধর্ম। এভাবে রাগ করো না তো। অসুস্থ মানে? শুধু কি ওর একাই সব দুঃখ আছে, আমার নেই? তুমি সবকিছু জেনেও চুপ করে থাকবে? আমি বড় বলে সবকিছু আমাকে মুখ বুজে সহ্য করতে হবে কেন? আমি কোন দাসখত দিয়ে তোমার সংসারে এসেছিলাম বলতে পারো? সারা সকাল আদুল গায়ে ভেজা কাপড়ে ঘর ভর্তি মানুষের সামনে ঘুরে বেড়ালো, তাকে তো কিচ্ছু বলা যাবে না। আরে আমার নোমান বড় হচ্ছে, বাড়িতে মোহন আছে, একটা সমস্ত পুরুষ, তার পিছনে খানিকক্ষণ লেগে থাকলো। এত করে রান্না করে ডাকলাম তাও এলো না। তারপর যখন আমাদের খেতে দিচ্ছিলাম তখন এই কাণ্ড। সকাল সকাল এসব ঝামেলা কে পোহাতে পারে বলো তো? তুমি কি ওকে কিছু বলেছিলে ভেজা কাপড়ে ঘুরে বেড়ানোর জন্য? ঠিক জানতাম তুমি এটার জন্য আমাকেই দায়ী করবে। আর যদি তাই হয়ে থাকে তাহলে আমি বলছি, হ্যাঁ বেশ হয়েছে, ঠিক হয়েছে। এর জন্য তুমি আমাকে যে শাস্তি দিতে চাও দিতে পারো,
তাতে আমার কোনো আপত্তি নেই। প্রয়োজন হলে বাড়ি থেকে আমাকে বের করে দিতে পারো। তোমাদের মতো পুরুষ মানুষদের আমার চেনা হয়ে গেছে, সবাইকে চেনা হয়ে গেছে, সবাইকে। আমার দুঃখ হয় না ওর জন্য? তুমি যদি এরকম অবুঝের মতো করো তাহলে কিভাবে হবে? তুমি না সবার বড়, তোমার তো অনেক দায়িত্ব। এমন পাগলামো করলে চলে? কেন? পাগলামি করার অধিকার কি শুধু একজনেরই আছে? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।